জনাব জুনায়েদ স্যারকে আপনার কাছে আসি। আপনি আপনার দল, আপনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, প্রধান উপদেষ্টা আজ বলেছেন যে মানুষ দ্রুত সংস্কার চাইলে এই বছরের শেষ নাগাদ নির্বাচন, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চাই তাহলে আগামী বছরের শুরুতে হয়তো আরো 6 মাস চান, যোগ করতে চান। আপনারা কবে চান আসলে? না, আমরা কবে চাই এই প্রশ্নটা তো আসলে আমরা সরকার যখন আমাদের সাথে আলোচনা করবে তখন আমরা তাদেরকে নিশ্চয়ই বলবো। আপনারা তো সাধারণ মানুষের আমরা প্রতিনিধিত্ব যেটা করেন। মনে করি যে এইসব ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচনের জন্য কতগুলো অপরিহার্য সংস্কার লাগবে দেশে, মানে ভোটার তালিকা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন থেকে শুরু করে অনেকগুলো জিনিস নির্বাহী আদেশেই করার যেগুলো সম্ভব সবগুলো নির্বাচনের আগেই করে ফেলা দরকার। সেগুলো কোনগুলো করা সম্ভব, কোনগুলোর মধ্যে সবাই ঐক্যমত্য হচ্ছে যে এই কাজগুলো আগে করা সম্ভব, সেগুলো আমাদের আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে কনসেনসাস। এবং তারপরে যেগুলো মৌলিক কাঠামোগত, বিশেষত সংবিধান, সেটা তো জনগণের সম্মতি লাগবে। এবং নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি সংবিধানে হাত দেওয়ার এখন পর্যন্ত কোনো বিধান নেই, তাহলে সংবিধান বাতিল করে দিতে হবে। সেটাতে আবার সবাই একমত হচ্ছেন না। কাজেই কিভাবে গেলে আমরা একটা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান পাবো, মানে গণতান্ত্রিক সংবিধানই তো আমরা চাচ্ছি, সুতরাং সেই গণতান্ত্রিক সংবিধানটা আমরা পাবো, সেই আকাঙ্ক্ষিত সংবিধান। আর একটা হচ্ছে যে সেইটা টেকসই হবে, অর্থাৎ ওই সংবিধানটা আবার একটা কেবল সংশোধনী না, যে আদালত এসে পরবর্তীতে মানে সেটাকে হস্তক্ষেপ করতে পারে। যেমন ত্রয়োদশকে বাতিল করলো, পঞ্চদশ হলো, পঞ্চদশকে আবার এখন আংশিকভাবে বাতিল করা হলো, ফলে অষ্টাদশ সংশোধনী যদি হয় সেটাও কি আবার আদালত দ্বারা কোনো এক সময় বাতিলযোগ্য হয়ে যাবে? তাহলে আমাদেরকে ওই জায়গায় আসতে হবে যে এখানে যে আগামী নির্বাচনটা এমনভাবে হওয়া উচিত যাতে করে সংস্কারটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় আকারে আসে, এবং সংস্কারকৃত সংবিধানটাই পরবর্তীতে সুপ্রিম কোর্ট সুরক্ষা দিবে। অর্থাৎ ওইটা ওই জায়গায় যাওয়া দরকার। তো সেই সব বিষয়ে ঐক্যমত্য দরকার। এখন এই ঐক্যমত্যের জায়গাতে আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে কবে নির্বাচন। প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যে বলেছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত অথবা প্রথমার্ধ পর্যন্ত। তো সেটার মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা জায়গায় যাবে। এর মধ্যে অনেকগুলো রাজনৈতিক বাহাইন্ড আলোচনা আছে, যেমন ধরুন পলিটিক্যাল পার্টির মধ্যকার, শিক্ষার্থীদের সাথে পলিটিক্যাল পার্টির সবার মধ্যে আলাপ আলোচনার মধ্যে অনেকগুলো জায়গা আছে যা আমি মনে করি যে অনেক কিছুকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। সেই আলাপ আলোচনা খুব দ্রুত শুরু হওয়া দরকার। আমরা আমাদের উদ্যোগ বহাল রেখেছি, অব্যাহত রেখেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে তর্ক, এইসব বাকবিতণ্ডা, বিরোধ, এসব সত্ত্বেও একটা আলোচনার পথ খোলা থাকে এবং জারি থাকে। যে কথাটা আগে আসছিলাম আমি ওটা বলি। প্রধান উপদেষ্টা খুব ঠিকই বলেছেন যে ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থায় গতিশীলতা এসছে। এটা ঠিক যে আগের অবস্থা আমরা নাই, কিন্তু গতিমুখটা যে মানে দুর্নীতি, লুটপাট রাশ টেনে ধরে রাইট ডিরেকশনে আনার, সেইটা আমরা উপলব্ধি করি। এই স্বীকৃতি নিশ্চয়ই দিতে হবে, কিন্তু এমন জায়গায় পৌঁছেনি যেখানে বিনিয়োগকারীরা আস্থার জায়গা পাচ্ছেন, বিনিয়োগকারীরা ওই লেভেলে আসছে। আজকেও যদি সূচক দেখেন, মানে গত কয়েক মাসের মধ্যে কিন্তু প্রায় সর্বনিম্ন, মানে বিদেশি বিনিয়োগের জায়গা থেকে শুরু করে দেশি বিনিয়োগের এটা হ্রাস কমতির দিকে। ফলে ওই সূচক টুচক বাদ দিলে আমরা সাধারণভাবে বুঝতে পারি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এখনো পর্যন্ত আস্থা ফেরেনি। সে কারণে আমি বলছি যে পলিটিক্যাল ডিসকাশন, মানে আমাদের সবার খেয়াল করা দরকার যে বাকবিতণ্ডা চলবে, কিন্তু রাজনৈতিকভাবে আবার যদি আলাপ আলোচনার পরিবেশটা জারি থাকে, মানে আলাপ আলোচনা হচ্ছে, কনসেনসাসের জন্য আমরা কাজ করছি, সরকার একটা মোটামুটি টাইম লাইনের জায়গায় পৌঁছে গেছে, এই জায়গাগুলো অর্থনৈতিক পরিস্থিতিকে দারুণভাবে প্রভাবিত করবে। বিনিয়োগ সহ পুরো প্রজেকশন তৈরি করতে বিনিয়োগকারীরা অনেক উৎসাহিত হবেন। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা এই জায়গাটা দেখা দরকার। প্রধান উপদেষ্টা বলেছেন যে স্বৈরাচার সরকারের আমলে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি দেখানো হয়েছে সেটি ছিল মিথ্যা। সেই জায়গা আসলে শুধু প্রবৃদ্ধি না, পুরো আপনার কি বলবো, যে এই যে ধরেন আমাদের যে টোটাল জিডিপি দেখানো হয়, আমাদের অর্থনীতির যে আকার প্রায় 500 বিলিয়ন, আমরা বলি না 500 বিলিয়ন ডলারের কাছে, এই পুরো জিডিপির হিসাব বর্ধিত করে দেখানো, ইনফ্লেটেড। এটা নিয়ে আমরা এখন না, আমরা এটা কথা বলেছি মানে শেখ হাসিনার আমলেই, এবং সিপিডির আলোচনায় আমরা এটা তুলেছিলাম যে এই জায়গাটা বর্ধিত করে দেখানো হচ্ছে। তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেভাবে তারা ফরেন লোন নিচ্ছে। সাধারণত আপনার জিডিপি অনুপাতে ফরেন লোনের একটা কতটুকু মাত্রায় গ্রহণযোগ্য সেটার একটা রেশিও আছে। তো সেই রেশিওটা আপনি যদি জিডিপি অনেক বড় করে দেখান, তাহলে আপনি লোনটাও বেশি নিতে পারেন। এবং যেহেতু তারা বেশি লোন নিচ্ছে,
এবং ওইটাকে জায়েজ করার জন্য জিডিপির আকার বড় করে দেখাচ্ছে। কিন্তু আমাদের প্রকৃত জিডিপি কিন্তু তার চাইতে কম, এক। কিন্তু যদি আপনি হিসেব করেন, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্র কমিটি বলেছে, $238 বিলিয়ন আপনার এই দেশ থেকে লুটপাট হয়ে পাচার হয়ে গেছে। মানে অর্থনীতির অর্ধেক কিন্তু তারও বেশি হয়তো লুট হয়ে পাচার হয়ে গেছে। সেই অর্থনীতিকে আবার মানে মহাসড়কে তোলা এবং রাইট ডিরেকশন চালিত করা, আমি মনে করি না যে এটা রাতারাতির ব্যাপার। কিন্তু সরকারের ডিরেকশনগুলো যাতে জনস্বার্থ হয়, যেটা উনি বললেন, আমিও একমত, এবং সরকার যে ইতিবাচক দিকে এগোচ্ছে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারছে, বিশেষভাবে বিনিয়োগকারীদের মধ্যে, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আরও গতিশীল ভূমিকা দরকার, বিশেষভাবে রাজনৈতিক স্থিতিশীলতা এই অর্থনৈতিক জায়গাতে ভূমিকা পালন করবে, সেই পার্টটা করা উচিত। জি, আপনার কাছে সময় থাকলে নিশ্চয়ই আসবো। আরেকটা প্রসঙ্গ তুলে নিই, বলেন। আমি দুটা, যেটা একটা হচ্ছে প্রবাসীদের জন্য বললেন যে হয়রানির শিকার হচ্ছে প্রবাসীরা, প্রবাসীদের জন্য নীতিগত পরিবর্তনগুলো খুব করা দরকার। মালয়েশিয়াতে আমাদের একটা বড় বাজার আছে, সেটা সরকারের ভেতরে অথবা পূর্ববর্তী সরকারের কতিপয় লোকের স্বার্থের কারণে এখানে অনেকটা বাধাগ্রস্ত হয়ে আছে বলে অনেকে মনে করেন। সেই জায়গাগুলো দেখা দরকার ভালো মতো। আর প্রবাসীদের হয়রানি যে দেশে বিদেশে হচ্ছে, এয়ারপোর্টে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, বহু স্তরে প্রবাসীদের মানে হয়রানিটা হয়। মানে একজন ওয়ার্ক পারমিট পায়, তারপরে ওই পারমিটটা অন্তত 10 হাত ঘুরতে থাকে, এবং ওইভাবে যে টাকা খরচ হওয়ার কথা সেই টাকা থেকে বহু গুণ বেশি টাকায় এটা হয়। ফলে সেই জায়গাগুলোতে আরও অনেক শৃঙ্খলা কীভাবে আনা যায় সেগুলো মনোযোগ দেওয়া দরকার। ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকা শহরে যা হয়েছে, এটা আসলে কোনোভাবে আর মানে অনেক সময় আসলেই কঠিন মনে হয়। তো আমার মনে হয় যে ট্রাফিক ব্যবস্থাপনা পরিবর্তন করার জন্য যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, তাদের সাথে এখনো সরকার বসে একটা পলিসি তৈরি কেন করছে না, এবং কেন সেটা বাস্তবায়নের জন্য সামষ্টিক উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করছে না, সেইটা মাঝে মাঝে আমাকে বিস্মিত করে। তো এইগুলোর দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, কারণ মানুষ দৃশ্যমান অনেকগুলো জায়গা চায়। প্রতিদিন যে বাস্তবতা মুখোমুখি হয় না, বাজারে গিয়ে, রাস্তায়, ট্রাফিক জ্যামে, এগুলো কিন্তু বড় ইম্প্যাক্ট ফেলে। ফলে আপনি দীর্ঘমেয়াদী সংস্কার করছেন, কিন্তু নিত্যদিনের বাস্তবতায় মানুষ জর্জরিত হয়ে আছে, তাহলে কিন্তু জনগণের যে আস্থার জায়গাটা এই অভ্যুত্থানের মধ্যে এবং সরকারের প্রতি এবং পুরো ট্রানজিশনের প্রতি, সেইটা একটু সংকটের মধ্যে পড়ে যায়। ফলে আমার মনে হয় যে সরকারের এই দিকগুলো, অর্থাৎ একটা পলিটিক্যাল ভিউ, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার, যে মানুষকে সাথে নিয়ে আমাকে পরিবর্তনে যেতে হবে, এবং সেই মানুষকে সাথে নিতে হলে মানুষের যে সমস্ত প্রাত্যহিক সমস্যা সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেটা অত্যন্ত জরুরি।